প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আপনাদের সাথে কথা হয়নি। আপনাদের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে আসলাম। আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা, কেউ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের আলোচনার যে বিষয়টা সেটা হলো আমাদের যে গণ অভ্যুত্থানটা আমরা ২৪-এ দেখলাম, এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের আহতদের যে আকাঙ্ক্ষা ছিল এবং সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কি আসলেই পূরণ হলো কিনা, কিংবা কতটুকু পূরণ হলো। দেখেন, আমরা যাদেরকে দেখেছিলাম যে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১ দফার ঘোষণা দিয়েছিলেন, ৯ দফার ঘোষণা দিয়েছিলেন। আর এর পিছনে আপনারা যাদেরকে দেখেননি, তারা হলো বড় একটা দল, যারা আসলে এই আন্দোলন শেষে ঘরে ফিরে গিয়েছিল। আর অবদানের দিক দিয়ে মোটামুটিভাবে ভালো একটা অবদান ছিল। তারা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, যারা আন্দোলনের যে তীব্রতা, এই আন্দোলনের তীব্রতা দেখার পরে তারা মনে করেছিল যে আন্দোলনে আসলে যোগ না দিয়ে যাদেরকে আসলে চিকিৎসাবিহীন অবস্থায় হসপিটাল থেকে ফেরত দিচ্ছে, সেই মানুষগুলোকে নিজের দায়িত্বে চিকিৎসা দিয়েছেন, নিজের দায়িত্বে রেস্কিউ করেছেন। তাদের আসলে অবদানটাও কম ছিল না, অবদানটা সবারই বেশি ছিল। কিন্তু বরাবরের মতো যেটা হয় সেটা হলো, আমাদের আন্দোলন হোক, অভ্যুত্থান হোক, যেটাই হোক, সেটা হওয়ার পরে সব থেকে যে বড় সমস্যাটা হয়ে যায় সেটা হলো কে কোথায় কিভাবে এই আন্দোলনের, এই অভ্যুত্থানের ক্রেডিটটা নেবেন। দেখেন, আমাদের ৭১-এ যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার নামই ছিল মুক্তিযুদ্ধ। অথচ এই যুদ্ধটা হওয়ার পরে কি হলো, শুধুমাত্র একজন ক্রেডিট নিতে গিয়ে সে ফ্যাসিস্ট হয়ে উঠলো, এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার সাথে সাথেই আমাদের পুরো দেশটাকে নিয়ে, একদম পুরো দেশটাকে নিয়ে ভারতের পেটের ভিতর ঢুকে গেল। যার কারণে কি হলো, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেই সাথে সাথে পার্শ্ববর্তী দেশেরও বিজয় দিবস, এই ১৬ ডিসেম্বর, আমাদের কিছু নাই। এরপরে ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে দেখেন, আপনার ২৪-এর আগেও ১৮-তে একটা আন্দোলন হয়েছিল, এবং অনেক বড় আন্দোলন হয়েছিল। নুরু ভাই সেখানে নেতৃত্ব দিয়েছিল। কি হলো, উনি শুধুমাত্র শেখ হাসিনাকে মা ডাকার কারণে, ওনার কাছে আসলে একটু নত হওয়ার কারণে শেষ পর্যন্ত ২৪-এ এসে অনেক মায়ের বুক খালি হলো। আপনাদের সম্ভবত এই মে মাসে ৫ই মের কথা মনে থাকার কথা, ১৩ সালের। দেখেন, আমি ৫ই মে তখনও পুলিশে চাকরি করি। আসলে ঘটনা খুব কাছে থেকে দেখা, মর্মান্তিক ঘটনাগুলো কাছে থেকে দেখা আসলে খুবই কষ্টদায়ক। আর যারা শুনেছেন তাদের জন্য তো একটু কম। ১৩ সালে যে হত্যাকাণ্ডটা হলো, মাত্র ১৫ মিনিটে সব শেষ। আপনারা দেখেছেন যে এটা নিয়ে হাস্যরস হয়েছে। শেখ হাসিনা বারবার সংসদে দাঁড়িয়ে বলেছে তারা রং মেখে শুয়েছিল। এটা থেকে আমরা কেন ক্রেডিট নিতে পারি না জানেন? কারণ এই যে ৫ই মে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা হওয়ার পরে আমরা দেখলাম যে কওমি অঙ্গনে দুটো ভাগ হয়ে গেছে। এই দুটো ভাগ হওয়ার কারণে কি হলো, যে একটা অংশ এসে একটা সার্টিফিকেটের জন্য শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে দিলেন, আর একটা অংশ জেলে চলে গেলেন, আর একটা অংশ দেশে বিভিন্ন জায়গায় লুকায়ে বিভিন্নভাবে তারা আত্মরক্ষা করতে থাকলেন। আমার কথা হলো, এই যে অভ্যুত্থানগুলো হয়ে গেল, অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আমরা করণীয় নির্ধারণ করতে পারি নাই, যার কারণে কি হয়েছে, আমাদের অভ্যুত্থানগুলো বারবারই বিথা যাচ্ছে। দেখেন, এখন অনেকেই আবার একটা জুলাই হবে, আবার একটা অভ্যুত্থান হবে, এরকম কথা বলেন। যারা বলেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যে তাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো আর একটা অভ্যুত্থান হলে তারা হয়তো এমপি মন্ত্রী হতে পারেন। তাদের আসলে একটা চান্স ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে ওরা হতে পারে নাই। এবার আমাদের বাদ বাকি যে বাচ্চাগুলো আছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আসলে হতে পারে এমপি মন্ত্রী হতে পারবেন। তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আসলে এই যে আমরা যেটাকে স্বৈরাচার বলি, কিংবা আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলি, আসলে এই আধিপত্যের শিকড়টা বাংলাদেশের কত গভীরে, কতটা টিম বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে। আপনি ভারতের 7 সিস্টার্স পরে দখল করেন, 7 সিস্টার্সের কথা বলে, 7 সিস্টার্সের হুমকি দিয়ে আমাদের মন জয় করে অনেকেই সংসদে গেছেন, এবং তাদেরকে এখন একটু বলেন ভারতের বিপক্ষে দুইটা কথা বলার জন্য, ওনার পদ পদবি আর থাকবে না। দেখেন, এগুলো বলা যায়,
কিন্তু এগুলো করা একটু কঠিন কি কারণে, ভারতের আধিপত্যবাদ কিংবা এরা বাংলাদেশে সরাসরি পার্শ্ববর্তী দেশে সরাসরি কাজ করে না, তাদের লোকজনকে দিয়ে করায়। এরকম ABCD টিম পর্যন্ত আছে। শেখ হাসিনা কোনো কাজে লাগে না, শেখ হাসিনার কাছে যতদিন স্বার্থ ছিল ততদিন স্বার্থগুলো হাসিল করা হয়ে গেছে, শেখ হাসিনা এখন প্যাকেট হয়ে গেছে, তার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে। এবং অন্য কেউ যারা দাঁড়িয়ে আছে তারা যখন শর্তটা পূরণ করতে না পারবে, তখন শেখ হাসিনার পরিবারের থেকে কেউ চলে আসবে, শেখ হাসিনা আওয়ামী লীগের থেকে কেউ চলে আসবে, এরকম চলতেই থাকবে। কিন্তু আমাদেরকে কেউ আসলে সত্যিকারের অর্থে দিক নির্দেশনা দিচ্ছে না। আমরা মনে করেছিলাম যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিরোধী দল থেকে আমরা আসলে একটা সাড়া পাবো, যেহেতু বিরোধী দল আছেন সংসদে। আমাদের আসলে সংসদীয় ব্যবস্থার বাইরে গিয়ে কোনো রকম কোনো আন্দোলন সংগ্রাম, সেটা রক্তপাতের শুরু হবে কিংবা সেটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিরোধী দল এমনভাবে কোণঠাসা হয়ে আছে যে জামাত ইসলাম যে বিরোধী দলে আছে সেটা বোঝাই যায় না। এনসিপির কয়েকজন এমপি ছিল বিধায় এখনো বিরোধী দলের জায়গা থেকে কথা বলতেছে, না হলে আমরা বুঝতেই পারতাম না যে আসলে সংসদে বিরোধী দল বলে কিছু আছে। এটাই সত্যি। দেখেন, এখন অনেকেই হিসাব করতেছে বিরোধী দলের। আমি এত বড় রাজনীতিবিদ না, আমি অত হিসাব করতে পারি না। অনেকের সাথে কথা বলেছি, তারা বারবারই বলে যে ভাই, আমরা যদি বিএনপিকে খুব বেশি প্রেশারাইজ করতে চাই, খুব বেশি প্রেশার করি, তাহলে কি হবে, তারা আওয়ামী লীগের সাথে মিশে যাবে। যেমন কিছুদিন আগে গুপ্ত শব্দ লেখা নিয়ে দেখেছেন যে থানার ভিতরেও মারপিট হয়েছে। এটা নিয়ে তারা আসলে খুব ভয় পায়। কিন্তু আমার ছোট মাথা, আমি যতটুকু বুঝি যে বিএনপি এত বড় একটা দল, বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ওয়ার্ডে তাদের কমিটি আছে। এখানে আমার মনে হয় যে কাউকে জায়গা দেওয়া সম্ভব না, এমনকি জোটের কাউকে কোনোভাবে। এই যে আপনারা দেখতেছেন যে ইদানিং আপনার স্থানীয় নির্বাচন হচ্ছে, স্থানীয় নির্বাচনেও জোটের কাউকে, এমনকি আপনার সংরক্ষিত মহিলা আসনেও বিএনপি নিজেদের বাইরে কাউকে নমিনেশন দিতে পারেনি। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। বিএনপি ছোটখাটো দল না যে তাদের ভোটের জন্য কিংবা কোনো পদ পদবীর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ পুনর্বাসন হলে অবশ্যই এনসিপির মাধ্যমে হবে, এবং বিএনপির যারা অভিমানী আছে তাদের মাধ্যমে এনসিপি শক্তিশালী হয়ে দাঁড়াবে। এই জন্য জামাত ইসলামকে বলবো, যদি আমার কথা কখনো শুনে থাকেন, বুঝে থাকেন, আমার মনে হয় যে আপনাদের এই ভুল ধারণা থেকে একটু বের হয়ে আসতে হবে এবং আপনাদেরকে সঠিকভাবে বিরোধী দলীয় রোলটা প্লে করতে হবে। এর বাইরে আপনারা আসলে বাংলাদেশে আর মানুষ আপনাদেরকে যে সুযোগটা দিয়েছিল, এই সুযোগটা যদি আপনারা এখনো কাজে না লাগান, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা আস্তে আস্তে মুছে যাবেন। এবং আমার মনে হয় যে পাকিস্তান জামাত ইসলামের মতো আস্তে আস্তে আপনারা বাংলাদেশ থেকে অবস্থানটা হারাবেন। এখন স্থানীয় নির্বাচনে দেখতেছি যে বিভিন্ন জায়গায় শিবিরের নেতাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। দেখেন, আসলে শিবির খুবই খুবই ডিসিপ্লিন একটা সংগঠন। এখান থেকে শুধু মেধাবীরাই বের হয়। আমি শিবিরের অনেকের সাথে কথা বলেছি। শিবিরকে যদি আপনার রাজনীতিতে আনতেই হয়, জামাত ইসলামকে বলবো, যদি শিবিরের কাউকে রাজনীতিতে আনতে হয়, এই মেধাবী মানুষগুলোকে এনে শুধু আপনারা ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্যাসে ফেলে দিবেন না। এটা খুব খারাপ হয়ে যাবে। আপনি যাকেই আনেন, আমি সাবেক শিবিরের অনেককেই চিনি, অনেককেই জানি, আপনাদের মতো অল্প অল্প এদের কি হবে, এদেরকে ডেকে এনে যদি আপনি স্থানীয় নির্বাচন করেন এবং আপনি যদি ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা রুখে দিতে না পারেন, তাহলে কি হবে, এরা যেখানে ছিল সেই জায়গাটাতে এদের ক্ষতি হয়ে যাবে এবং এরা ভবিষ্যতের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে এরা কোনো অবদান রাখতে পারবে না। ধরে নেন, যদি সাদিক কাইম ভাই যদি এখন নির্বাচনে আসে, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণ যে কোনো জায়গায় যদি নির্বাচনে আসে এবং জামাত ইসলাম যদি সেখানে ইঞ্জিনিয়ারিং রুখে না দিতে পারে, সাদিক কাইম ভাইয়ের কতটুকু ক্ষতি হবে না জানি না, তবে ডাকসুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ডাকসুর উপর এর একটা বাজে প্রভাব পড়ে যাবে। এই জন্য জামাত ইসলামকে আসলে কোনো না কোনোভাবে তাদের যারা নীতি নির্ধারণ করেন তাদেরকে আমি মেসেজটা দিয়ে রাখবো যে কোনোভাবেই আপনাদের অবস্থান থেকে সরে আসতে হবে। ঠিক যেমন আমি জনাব তারেক জিয়া রহমানকে বলবো যে আপনি যেভাবেই দেশ চালাচ্ছেন ভালো, এটা একটা নতুন সরকার হিসেবে বৈশ্বিক সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আপনি যেটা করতেছেন সেটা মোটামুটি মানানসই, তবে আস্তে আস্তে আপনাকে আরেকটু দৃঢ়তার সাথে কাজ করতে হবে। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে, বিদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনের মাধ্যমে আমরা আরও কিছু মাধ্যমে জানতে পেরেছি যে ভারত অলরেডি আপনাকে মাইনাস করার পরিকল্পনা করতেছে। এই বিষয়টা আমরা আসলে কথা বলতে পারি না, কারণ আমরা তো বাংলাদেশে বসবাস করি আর আমাদের বাংলাদেশের আইন কানুন মেনেই চলতে হয়।
সেই সূত্রে জনাব তারেক জিয়া রহমানকে বলবো যে আপনি সিন্ডিকেটের বাইরে চলে আসেন, সিন্ডিকেটগুলোকে ভেঙে দেন, একদম চুরমার করে দেন। আপনি আমি আমরা সবাই একদিন মারা যাব, আমরা এই পৃথিবীতে থাকবো না। তবে দেশের মানুষের জন্য আপনাকে আরো বড় কিছু করতে হবে। আপনার যারা দলের ভিতর সিন্ডিকেট আছে, সিন্ডিকেটগুলো ভেঙে দেন। আর কার্ডের পরামর্শ আপনাকে যে দিয়েছে, আমি শুনেছি তার বাড়ি সম্ভবত বগুড়া, আপনার খুব কাছের বন্ধু। আমার মনে হচ্ছে যে আপনার আসলে এই কার্ডের এই ফর্মুলা থেকে এখনই বের হয়ে আসা উচিত। এই কার্ডের ফর্মুলা থেকে যদি বের না হয়ে আসেন, এই কার্ডের ফর্মুলাটা আপনাকে পচাচ্ছে, একদম খুব বাজেভাবে পচাচ্ছে। এরকম হতে পারে যে আপনি যাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে যাদের ভোটার আইডি কার্ড এনআইডি পর্যন্ত আছে, একটা কার্ডের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা একদম আপনি স্কুলের বেতন থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে বেসামরিক লোকদের পেনশনের আওতায়ও নিয়ে আসতে পারবেন। এই জন্য আপনাকেও একটু অনুরোধ করে রাখবো যেন আপনি অবশ্যই কার্ডের এই ধারণা থেকে বের হয়ে আসেন, না হলে এটা আপনাকে কোনো না কোনোভাবে অবশ্যই একদম তলানিতে নিয়ে যাবে, আপনার রাজনীতিটাকে তলানিতে নিয়ে যাবে। আর সংসদে বিশেষ করে এখন যারা অনেক বড় বিএনপি হয়ে গেছেন তাদেরকে একটু কথা বলি, বিশেষ করে আন্দালিব রহমান, স্বার্থ বলেন, পার্থ বলেন, ব্যর্থ বলেন, এনাদের ব্যাপারে বলি। আপনার ফজলুর রহমান সাহেব আছেন, ওনাদের ব্যাপারে বলি। এনাদের কথায় তাল দিয়ে বিশেষ করে ছাত্র রাজনীতিতে যারা আছেন, যুব দলের যারা আছেন, এনারা আল্লাহর মোটামুটি এমন কিছু করেন না যেটাতে আসলে দেশের ভিতর, দেশের মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করতে পারে। আপনাদেরকে একটা কথাই বলি, সামনের দিনগুলোতে আমরা কখনোই এই সরকারের বিরুদ্ধে দাঁড়াবো না। এই সরকারের বিরুদ্ধে কেন দাঁড়াবো না? আমাদেরকে যদি 100 জন দালাল বলে সেটা বলতে থাকুক। এই সরকারের বিরুদ্ধে অলরেডি আওয়ামী লীগের এবং ভারতের একটা চক্র এই সরকারকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এখন আমি কেন ভাই সেটা জেনে বুঝে আমি সরকারের পিছনে লেগে এই সরকারকে মাইনাস করতে যাব? আমার কোনো দরকার নেই। দেখেন, এই আগের সরকার, ওই উপদেষ্টাদের যে সরকার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার ছিল, ওনার বেশ কিছু চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। এটা যে দেশের স্বার্থের কিছুটা বাইরে গেছে এটা আমি আপনি সবাই খুব ভালোভাবে জানি। জানার পরেও আমরা কেন চুপ আছি? কারণ যখনই দেখবেন যে ভারত কোনো কিছুর বিপক্ষে গেছে, বাম রাজনীতি একদম পচা বাম, এই পচা বাম রাজনীতিবিদরা কোনো কিছুর বিপক্ষে চলে গেছে, তখন আপনার এটার পক্ষে থাকতেই হবে, আপনার উপায় নেই। আপনি যখন কোনো কিছুই বুঝতেছেন না, তখন দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কোন দিকে গেছে এবং বাম রাজনীতিবিদ এবং আপনি যাদেরকে আওয়ামী ঘরনার জানেন তারা কোন দিকে গেছে, তার বিপক্ষে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। সম্ভবত আমি কথাটা বুঝাতে পেরেছি। আপনারা আমাকে ইনবক্সে নক করে রাখবেন, ইনবক্সে নক দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের সবাইকেই ভিডিও কলে একটু যোগ করার জন্য। কারণ সংসদে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এখন নাকি যারা অশিক্ষিত, নতুন প্রজন্মকে অশিক্ষিত বিয়াদব বলে গালি দিচ্ছে, উক্তি করতেছে যে সই ওর পাসপোর্ট বললে নাকি পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়ে। এই কথাগুলো ভালো না। কথাগুলো যারা বলেছেন তাদেরকেও আমরা আসলে একটু বলতে চাই যে আপনাদের ছেলে মেয়েরা যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন পর্যন্ত বিদেশে থাকে, আপনিও বিদেশ থেকে এসে সবেমাত্র বাংলাদেশের রাজনীতি শুরু করেছেন। আমরা আপনাকে চিনি, আপনাদেরকে চিনি। আবার বাংলাদেশে কোনো রকম কোনো ঝামেলা তৈরি হইলে সবার আগে আপনারাই পালিয়ে যাবেন। আর সবার ছেলে মেয়ে তো আর বিদেশে পড়তে পারে না, কিংবা বাংলাদেশের ইংলিশ মিডিয়াম কিংবা ভালো ভালো প্রতিষ্ঠানে পড়তে পারে না। বরং কথা বলার সময় একটু হিসাব করে বলবেন। হিসাব করে কথা বললে সেটা বাংলাদেশের রাজনীতিতে আমাদের ঐক্যমতে দারুণ একটা ভূমিকা রাখবে। আপনাদের সবাইকেই চেষ্টা করব, যারা যারা আমার সাথে কথা বলতে চান, আমাদের প্ল্যাটফর্মে কথা বলতে চান, এবং আপনি মনে করেন, মিনিমাম আপনি মনে করেন যে হ্যাঁ আপনি কথা বলতে পারেন, কিংবা আপনার ভিতর নতুন কোনো চিন্তা ভাবনা আছে আগামীর বাংলাদেশ নিয়ে। আমরা শুধু আগামীর বাংলাদেশ নিয়ে, এই মুহূর্তে আমাদের পলিসি হলো আগামীর বাংলাদেশ নিয়ে আমরা আন্দোলনে যাওয়ার আগে 10 বার ভেবে নিব যে আসলে কার বিরুদ্ধে আন্দোলন করতেছি, কোনো সরকারের বিরুদ্ধে নাকি দেশের বিরুদ্ধে। দেখেন, এই বিএনপি সরকার এর আগেও ক্ষমতায় ছিল, আমরা দেখেছি। বিএনপি সরকারকে ক্ষমতা থেকে চলে যেতেও দেখেছি। বিএনপির সরকারের পতনের জন্য সব থেকে বড় ভূমিকা রাখবে বিএনপির ভিতর যে বিএনপি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে, অনেকে আমাকে সাক্ষাতে জানিয়েছে যে ভাই, কেন্দ্র থেকে অলরেডি আপনার যারা তৃণমূলে আছেন তাদের ভিতর দূরত্বটা তৈরি হয়ে গেছে। আমরা কোনোভাবেই, এবং আমাকে যারা ভালোবাসেন, আপনাকে নিয়ে আমি আগেও বলেছি, শতবার বলেছি, আপনাকে নিয়ে আমি আগুনে ঝাঁপ দিব না। এবং আপনি এমন কোনো নেতা নির্বাচন করবেন না যে নেতা আপনাকে নিয়ে আপনার রক্তের উপর দাঁড়িয়ে, আপনার ঘাড়ের উপর দাঁড়িয়ে নেতা হতে চাই, শুধু ক্ষমতার দিকে দৌড়াতে চাই। এই জন্যে দেখেন, আমাদের বাংলাদেশে সালাউদ্দিন ভাইয়ের
বিষয়ে যদি কিছু বলতে হয়, একটা বিষয় বলতে হবে সালাউদ্দিন ভাইয়ের ব্যাপারে, সেটা হলো বাংলাদেশকে অনিরাপদ রেখে, অস্থিতিশীল রেখে আসলে সংসদের কয়েকজন ব্যক্তিবর্গ কিংবা ভিআইপিদেরকে শুধু বডিগার্ড দিলে হবে না। আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে দুইটা জিনিস থেকে এখন বাঁচাতেই হবে। একটা হলো অবৈধ অস্ত্র, দেখেন যে যেখানে সেখানে মানুষকে দিনে দুপুরে গুলি করে মেরে ফেলতেছে, এবং প্রোটেক্টিভ এরিয়াতে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর দ্বিতীয় যেটা একেবারে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সেটা হলো মাদক। এই দুটো বিষয়েই আমি আদালতে শরণাপন্ন হব সামনের সপ্তাহে, সম্ভবত 4 তারিখের পরে যে কোনো একটা দিন আদালতে যাব। আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সাথে কথা হয়েছে। আমরা আদালতের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইব যে আসলে কি পরিমাণ অবৈধ অস্ত্র আছে, এই উদ্ধারের পরিমাণ কতটুকু, থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রের উদ্ধারের সফলতা কতটুকু আছে, অবৈধ মাদক বা বিস্তার রোধে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, এগুলো আদালতের মাধ্যমে আমরা জানতে চাইব। আপনারা যারাই আছেন আমার ইনবক্সে নক করে রাখবেন। অবশ্যই আগামীতে দেখা হচ্ছে, আগামী দিনগুলোতে আপনাদের সাথে কথা হবে। আপনাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন কি আছে, চিন্তা ভাবনা কি আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। সবাই সবার জন্য দোয়া করবেন। আগামীর দিনগুলো যেন বাংলাদেশের সাধারণ মানুষের একটু বেঁচে যায়। সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে আমরা আর দিব না। কোনোভাবেই যেন আমরা ওই কারোর বিরুদ্ধে বলতে গিয়ে দেশের বিরুদ্ধে বলে না ফেলি। সবার আগে দেশ, আমার এই দেশটা সবার আগে। এই দেশটা যতদিন ভালো থাকবে ততদিন আমরা ভালো থাকবো। দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। বরং আমরা এখন যেটাই করব, বৈশ্বিক সংকটের মুখে এসে আমরা যেটাই করব সেটা কোনো না কোনোভাবে দেশের বিপক্ষে, দেশের সাধারণ মানুষের বিপক্ষে যেন চলে না যায়। কাজী এসকে, কারণ এই বিএনপি দলে আছে সব লুট। হ্যাঁ ভাই, আপনি যেটা জানেন আমিও সেটা জানি, এরকম সবাই সবকিছু জানে। আমার কথাটা বুঝতে পেরেছেন? কোন দলে কারা আছে, কাদেরকে নিয়ে দল চলতেছে, তাদেরকে নিয়ে চলতে দেন। আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করেছেন। ইজা যা নাসরুল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই। নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি হয়ে গেছে আমাদের। এই যে প্রথমেই আমি বলেছি যে আসলে কে কতটা ক্রেডিট নেবে, এখনো ক্রেডিট নেওয়ার চলতেছে। এবং দেখলাম যে নতুন প্রজন্মের অনেকেই একেবারে কোনো না কোনোভাবে অন্ধভক্ত হয়ে গেছে। মানে আমার ইমাম সাহেব অমুক, আমার নেতা অমুক, এই যে নতুন প্রজন্মকে দলকানা করে ফেলার যে একটা চেষ্টা, এই চেষ্টা থেকে আমাদের অনেককেই বের হয়ে আসতে হবে। এই যদি এই চেষ্টা থেকে বের না হয়ে এসে আমরাও যদি আবার দলকানা হয়ে যাই, সেটা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর বয়ে আনবে না। এবং সামনে আমরা যে প্রজন্ম পাচ্ছি, জেন আলফা, দেখেন একদম পরীক্ষার হল থেকে বের হয়ে বলে, এই তোমরা কেমন আছো, পড়ালেখা করতেছো, নকল আর হবে না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের থেকে আরো দুর্দান্ত হবে সামনের জেন আলফা। জেন আলফাকে আমরা সঠিক পথ দেখাবো এবং তাদেরকে বুঝিয়ে দিব তাদের বাংলাদেশের কতটুকু ন্যায্যতা আছে, কতটুকু প্রাপ্যতা তাদের আছে, তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের জায়গাটা ছেড়ে দেব।